সুপ্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পরিচালিত অনলাইন ক্লাসরুম থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এস.এম. রুবাইয়াত ফাহিম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে আমাদের অপারেশনস ম্যানেজমেন্টের 12তম লেকচার এবং শেষ লেকচার। তো এরও আগে আমরা আরো 11টা লেকচারে তোমাদের সামনে হাজির হয়েছিলাম অপারেশনস ম্যানেজমেন্ট কোর্সটা নিয়ে। আচ্ছা, তো আমার ক্লাসের প্রথম যে লেকচারটা শুরু করেছিলাম সেই লেকচারে আমি আমার একটা পরিকল্পনা বলেছিলাম, এই কোর্স নিয়ে আমার পরিকল্পনাটাকে। তো সেই পরিকল্পনাতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা ছিল, আমরা পরিকল্পনা করেছিলাম আমাদের যে অপারেশন ম্যানেজমেন্টের যে কোর্সটা দেয়া আছে সেই কোর্সটা জন্য আমাকে 12টা লেকচার ফিক্স করে দেয়া আছে, 12টা লেকচারে শেষ করতে হবে। তাই আমি পরিকল্পনা করেছিলাম 11টা লেকচারে আমাদের পুরো সিলেবাসটা আমরা আলোচনা করব। এর পরবর্তীতে 12তম লেকচারে এসে পুরো সিলেবাসটা একটা রিভিউ করব। আজকে আমাদের সেই ক্লাস। আমরা গত ক্লাসে আমরা পুরো সিলেবাসটা আমরা আলোচনা করেছি, আজকে আমরা রিভিউ করব। এখন যারা শুনছো আমাকে, আমি তোমাদেরকে বলবো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আমাদের যে অপারেশন ম্যানেজমেন্টের যে কোর্সটা আছে, যে সিলেবাসটা দেওয়া আছে, সিলেবাসটা অনেক এক্সটেন্ডেড একটা সিলেবাস এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে এই সিলেবাসটা পড়ানো হয় এবং সেখানে ম্যাক্সিমাম জায়গায় আমি দেখেছি কমপক্ষে যে 40 ঘন্টায় এই কোর্সটা পড়ানো হয়। তো 40 ঘন্টার যে কোর্স, সেই কোর্সটা আমি চেষ্টা করেছি যে 11টা ক্লাসের মধ্যে শেষ করতে, এবং তোমরা ইতিমধ্যে দেখেছো যে আমাদের প্রত্যেকটা ক্লাস ছিল অন অ্যান অ্যাভারেজ 40 মিনিট করে। তার মানে 11টা ক্লাসে 40 × 11 440 মিনিট বা 7.5 ঘন্টা। তো 40 ঘন্টার ক্লাসটা যেহেতু 7.5 ঘন্টায় আলোচনা করেছি, তো এটা খুবই স্বাভাবিক পুরোপুরি প্রত্যেকটা বিষয় হয়তোবা ঠিক সেভাবে তোমরা বুঝতে পারোনি। তবে আমার সর্বোচ্চ চেষ্টা করেছি যে আমাদের যে সিলেবাসটা দেয়া আছে সিলেবাসের প্রত্যেকটা বিষয়ে কভার করতে, এবং প্রত্যেকটা বিষয়ের মধ্যে আমি এই অধ্যায়ের মধ্যে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেইগুলোর উপর সবচেয়ে বেশি সময় নিয়ে চেষ্টা করেছি, এবং আমি যে প্রত্যেকটা বিষয় সামান্য করে বুঝতে পারিনি। তো এই জন্যই আমি আমার মূলত এইভাবে পরিকল্পনা করেছিলাম। আজকে আমরা যেটা করব, 12তম লেকচারে এসে পুরা কোর্সটা আমি আবার রিভিউ করব। তো পুরা কোর্সের যে বিষয়গুলো জানা দরকার, আমাদের যে বিষয়গুলো আমার মনে রাখা দরকার, এই কোর্সে যদি আমাকে আত্মস্থ করতে চাই, পরবর্তীতে কাজে লাগাতে চাই, প্রত্যেকটা বিষয় আমি এখন রিভিউ করব। আমরা যাব, তার আগে একটু বলে রাখি সেটা হচ্ছে অপারেশন ম্যানেজমেন্ট কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ। এটার বাস্তব প্রয়োগ দিন দিন বাড়ছে, অতীতেও ছিল, এখনো আছে এবং সামনে আরো বাড়বে। তো তোমাদের প্রতি আমার যে পরামর্শ থাকবে সেটা হচ্ছে অপারেশন ম্যানেজমেন্ট কোর্সটা একটু ভালো করে পড়বে। যদি তুমি ভালো করে পড়ো তাহলে আশা করি তোমার ভবিষ্যৎ জীবনে তোমার অনেকটুকু কাজে লাগবে। তো আমরা শুরু করছি আজকে আমাদের রিভিউ ক্লাস। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে শেষবারের মতো আবারও স্বাগত। আমরা যাই সামনে দেখে, আমরা আলোচনার বিষয় ছিল আমাদের অপারেশনস ম্যানেজমেন্ট। এই অপারেশনস ম্যানেজমেন্টকে আমি প্রত্যেকটা ক্লাসে বারবার বলার চেষ্টা করেছি এই কারণে যে তুমি যদি অপারেশনস ম্যানেজমেন্ট মানেই যদি না বোঝো, তাহলে বাকি যে বিষয়গুলো পড়বা সেগুলা খুব একটা বুঝতে পারবা না। তার কারণটা হচ্ছে, আমরা যদি বাকি যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে মূল গাছের একটা শাখা প্রশাখা, তাহলে মূল গাছটার সাথে কিন্তু শাখা প্রশাখা কিন্তু রিলেটেড, একটার সাথে একটা জড়িত। তো আমরা এই জন্য আমি আমার লেকচার তুমি বুঝে দেখে থাকবে যে প্রত্যেকটা বারবার চেষ্টা করেছি যত কিছুই বলি না কেন সবগুলো অপারেশন ম্যানেজমেন্টের সাথে কিভাবে লিঙ্ক সে কথাগুলো বলার চেষ্টা করেছি। তো আবারও শেষবারের মতো অপারেশনস ম্যানেজমেন্টটা একটু করে বলি। অপারেশনস ম্যানেজমেন্ট মানে হচ্ছে অপারেশনস এবং ম্যানেজমেন্ট এই দুইটা সমন্বিত রূপ। তো এক্ষেত্রে বলে রাখি সেটা হচ্ছে ম্যানেজমেন্টটা এমন একটা বিষয়, ম্যানেজমেন্ট হচ্ছে একটা সার্বজনীন বিষয়। ম্যানেজমেন্টের যে টুলস টেকনিক্স গুলো আছে, মানে সোজা কথায় ম্যানেজমেন্টটাকে আমরা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারি। বর্তমানে ম্যানেজমেন্টকে যে কোনো কাজে অ্যাপ্লাই করা হচ্ছে। তো প্রথম থেকে বলেছিলাম যে সময় কিভাবে কাজ করবা, সময়কে কিভাবে ব্যবস্থা করবো, এটার জন্য আমরা বলতে পারি যে টাইম ম্যানেজমেন্ট, তাই না? এনভায়রনমেন্টকে কিভাবে ব্যবস্থা করবো, এটার জন্য আমরা বলছি যে এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট। সবকিছু ম্যানেজমেন্ট, যে কোনো কিছুর সাথে ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করা যায়। তাহলে এখানে আমরা অপারেশন ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করব। তাহলে তোমাকে জানতে হবে সেটা হচ্ছে অপারেশন প্লাস ম্যানেজমেন্ট, যেহেতু অপারেশনটা কি। তো অপারেশন নিয়ে আমরা মূল কথা হচ্ছে অপারেশনটা কে আমি খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি। আর একটা কথা বলে রাখি, আমি পুরো কোর্স জুড়ে যেটা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব খুব সহজ কথাগুলো ভাবে বলার চেষ্টা করেছি, যেগুলো জটিল বিষয়গুলো খুব সহজ করে বলার চেষ্টা করেছি। সহজটুকু মনে রাখার চেষ্টা করো। তার কারণ তুমি যদি সহজ বিষয়টা মনে রাখতে পারো, এরপরে তো যে আজকে তো এই কোর্সের মাধ্যমে আমি মাত্র দেখিয়ে দিলাম যে অপারেশন ম্যানেজমেন্টটা কি কি পড়তে হয়, না করতে হয়, কিভাবে করতে হয়। আশা করি তোমরা যারা আমার লেকচার শুনেছো প্রথম থেকে, তোমরা
এইটার উপর ভিত্তি করে আরো অনেকটুকু পড়াশোনা করবে, এবং পড়াশোনা করার জন্য তোমার কি কি বই পড়তে হবে সেগুলো আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম। তার বাইরেও বলছি ইন্টারনেটের মাধ্যমে তুমি প্রচুর সুযোগ পাবে। তো আমার কোর্সের মাধ্যমে এই জন্য আমি তোমাদেরকে বেসিক কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করছি, মূল বিষয়টা সেটার এক্সটেন্ডেড ভার্সন যেগুলো আছে সেগুলো তুমি বুঝতে পারবে। তো এই কারণেই বলি অপারেশনটা শুধু মনে রাখো একটু, কি অপারেশন মানে হচ্ছে কি তিনটা বিষয়, ইনপুট, ট্রান্সফরমেশন, আউটপুট। এটাকে আমরা বলি যে অপারেশন। তো ইনপুট কি, ট্রান্সফরমেশন কি, আউটপুট কি, যে কোনো কিছু তুমি যদি উৎপাদন করতে চাও, এটা প্রোডাকশনের ক্ষেত্রে যদি আউটপুটটা কি কি হতে পারে, আমরা সাধারণত নর্মাল আউটপুট হিসেবে আমাদের যেটুকু পার্ট সেটা হচ্ছে একটা হচ্ছে পণ্য, একটা হচ্ছে সেবা, প্রোডাক্ট এবং সার্ভিস। আচ্ছা, এই আউটপুটটা তৈরি করতে গেলে যে এখানে প্রথমে ইনপুট হিসেবে কিছু থাকে। আমি প্রথম দিনই উদাহরণ দিয়ে শুরু করেছিলাম যে একটা শার্ট তৈরি, যদি আমরা একটা শার্টকে যদি আমি এটা আউটপুট হিসেবে মনে করি, তাহলে শার্টের ইনপুট কি? ইনপুটটা হচ্ছে কাপড়, বোতাম, সুতা, এগুলো হচ্ছে আমার ইনপুট। আচ্ছা, এই ইনপুট থেকে আমরা কি করি? ট্রান্সফরমেশন করে শার্ট তৈরি করি, শার্ট হচ্ছে আউটপুট। তাহলে ট্রান্সফরমেশন হচ্ছে কি? ট্রান্সফরমেশন হচ্ছে সেলাই করাটা। এই যে শার্টটা সেলাইয়ের মাধ্যমে আউটপুট শার্ট তৈরি হয়েছে, কাপড়টা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে শার্ট তৈরি হয়েছে, এটাই হচ্ছে আমার আউটপুট। তাহলে এই যে কাপড়, সেলাই, শার্ট হওয়া, এই পুরো বিষয়টাকে আমরা বলছি অপারেশন। খুবই সংক্ষেপে, হ্যাঁ, একটু বুঝতে পারলে তোমার চলবে। আচ্ছা, এখন তোমার মনে প্রশ্ন রাখতে পারে সার্ভিসের ক্ষেত্রেও কেমন? তো সার্ভিসের ক্ষেত্রেও কিন্তু এরকম অপারেশন হতে পারে। অপারেশন আরো অনেক ধরনের অপারেশন হতে পারে, ছোট ছোট অপারেশন। সার্ভিসের ক্ষেত্রেও আমি বলেছি, ধরো প্রথম দিনে উদাহরণ দিয়েছিলাম, ধরো একজন নার্স কি করবে? একজনকে সেবা দিবে। তাহলে নার্স যে সেবা দিতে পারবে, নার্সের যে স্পেশালাইজড যে জ্ঞানটা দরকার, সেটা কিন্তু যে কেউ করতে পারে না। তাহলে আমি বলতে পারি যে নার্স তার সেবা দেওয়ার জন্য উপযুক্ত কেমনে হয়েছে? একজন মানুষ, একটা ছেলে বা মেয়ে, সে হচ্ছে ইনপুট, সেখানে ওনাকে কি করা হয়েছে? তাকে শিক্ষা দেওয়া হয়েছে বা তাকে ট্রেনিং দেওয়া হয়েছে। ট্রেনিংটা হচ্ছে ট্রান্সফরমেশন, এর মাধ্যমে সেই সেবাটা তৈরি করতে পারছে, সেবাটা দিতে পারছে, সেবাটা প্রোভাইড করছে, সেটা হচ্ছে আমাদের আউটপুট। তাহলে এইটাই হচ্ছে আমাদের অপারেশন। তো অপারেশনটা বুঝতে পেরেছি। তারপরেও এখানে আমরা যেহেতু অনেকটুকু আলোচনা করেছি অপারেশনস ম্যানেজমেন্ট নিয়ে, আজকে সবটুকু একসাথে বলবো। তাহলে মনে রাখবা যে আমাদের এখানে আউটপুটটা কিন্তু সবসময় যে আমি যেরকম চাই সেরকম হবে এমন না, কিছু কখনো কখনো ডিফেক্ট হতে পারে, তাই না? যেমন আমি যেরকম চেয়েছি সেরকম যদি হয় সেটাকে আমরা বলি ডিজায়ারেবল আউটপুট। আবার যদি কখনো এটা একটু নষ্ট হয়ে যায় তখন সেটাকে আমরা বলি ডিফেক্ট। আচ্ছা, তবে আমাদের অপারেশনে আমি ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করার মূল উদ্দেশ্য হচ্ছে যেন এখানে ডিফেক্টস এর সংখ্যা অনেক কম হয়, ডিফেক্টস না হয়, এবং যে পণ্যটা আমার যেন খুব ভালোভাবে পণ্যটা উৎপাদিত হয়, সেটা ছিল আমাদের অপারেশন। তাহলে অপারেশন মানে হচ্ছে অপারেশন ইজ আ প্রসেস দ্যাট কনভার্টস ইনপুট ইনটু আউটপুট, সেটাই হচ্ছে আমার অপারেশন। এটার একটা সংজ্ঞা দিয়েছিলাম। তারপর আমরা বলেছিলাম যে ম্যানেজমেন্ট কি। তো ম্যানেজমেন্ট কি তোমরা জানো। তারপরেও এখানে দুইটা সংজ্ঞা বলেছিলাম। হেনরি ফেল বলেছিলেন ম্যানেজমেন্ট ইজ টু ফরকাস্ট, টু প্ল্যান, টু অর্গানাইজ, টু কমান্ড, টু কোঅর্ডিনেট এন্ড কন্ট্রোল অ্যাক্টিভিটিস অফ আদার্স। এই কাজগুলা জর্জ টেরি একটা ডেফিনেশন দিয়েছিলেন। তিনি বলেছিলেন ম্যানেজমেন্ট ইজ আ ডিস্টিংক্ট প্রসেস কনসিস্টিং অফ প্ল্যানিং, অর্গানাইজিং, অ্যাকচুয়েটিং এন্ড কন্ট্রোলিং, ইউটিলাইজিং ইন ইচ বোথ সায়েন্স এন্ড আর্টস এন্ড ফলোজ ইন অর্ডার টু অ্যাকমপ্লিশ প্রিডিটারমাইন্ড অবজেক্টিভ। তো এগুলো সংক্ষেপে যদি আমি আরো সংক্ষেপ করি, সেটাতে ম্যানেজমেন্ট হচ্ছে তোমার যে অবজেক্টিভ আছে, একটা ডিটারমাইন্ড অবজেক্টিভ আছে, এই অবজেক্টিভটা অর্জন করার জন্য তোমার কাজগুলা সিস্টেমেটিক ভাবে করা, কিছু কিছু কাজ আছে। ওকে, এই কাজগুলোর মধ্যে হচ্ছে পরিকল্পনা করা, অর্গানাইজিং করা, কন্ট্রোলিং করা, ডিরেক্টিং করা, এই ধরনের কাজগুলো আছে। এর সাথে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে আমি সবসময় বলতে চাই, সেটা হচ্ছে ডিসিশন নেওয়া। কখন ডিসিশন নিতে হবে? একজন ম্যানেজার কিন্তু তাকে সিদ্ধান্ত নিতে হয়। তাহলে অপারেশন ম্যানেজমেন্ট মানে কি? তাহলে অপারেশন ম্যানেজমেন্ট মানে হচ্ছে অপারেশন কাজটা, যে অপারেশনটা তুমি বুঝেছো, ইনপুট, ট্রান্সফরমেশন, আউটপুট, এই অপারেশন কাজটা যাতে কিভাবে হয়, খুব ভালোভাবে, এফেক্টিভলি এন্ড এফিশিয়েন্টলি যাতে হতে পারে, ভালো করে হতে পারে, সেটাই হচ্ছে অপারেশন। মানে এটার জন্য যে কাজগুলো করা লাগে সেগুলো হচ্ছে অপারেশন ম্যানেজমেন্ট। তারপরে এখানে একটা ডেফিনেশন আমরা বলেছিলাম যে দা সিস্টেমেটিক ডিজাইন, ডিরেকশন এন্ড কন্ট্রোল অফ প্রসেসেস দ্যাট ট্রান্সফর্ম ইনপুট ইনটু সার্ভিসেস এন্ড প্রোডাক্টস ফর ইন্টারনাল অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটার্নাল কাস্টমার্স, সেটা হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্ট। তাহলে অপারেশন ম্যানেজমেন্টকে বলছি যে উদ্দেশ্য অর্জনের জন্য, তাই না? অপারেশন ম্যানেজমেন্ট উদ্দেশ্য কি? তো এখানের ক্ষেত্রে আবারও বলি যে অপারেশন ম্যানেজমেন্টটা হচ্ছে ব্যবসার একটা পার্ট, তোমরা জানো, মূল অর্গানাইজেশনের একটা পার্ট। তাহলে ব্যবসার উদ্দেশ্য হচ্ছে অর্গানাইজেশনের উদ্দেশ্যকে অর্জন করা। তাহলে অর্গানাইজেশনের উদ্দেশ্য কি?
যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের আমরা বলি যে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। আচ্ছা, তবে আবার আমরা যদি লং টার্ম উদ্দেশ্য বলি ব্যবসা, তখন কি করতে চাইবে? সে চায় যে তার মার্কেট শেয়ার বৃদ্ধি করবে। তবে বর্তমানে যেটা মনে করা হয়, আধুনিক জীবনে যেমন মনে করা হয়, ব্যবসার যত উদ্দেশ্যই আছে সব উদ্দেশ্যের মূল উদ্দেশ্য হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন নিশ্চিত করা। কাস্টমারকে তুমি যদি স্যাটিসফাই করতে পারো তাহলে কিন্তু তোমার মুনাফা অর্জনও হবে, তোমার ব্যবসাটাও সাস্টেইন করবে, তোমার মানে ব্যবসার প্রতি সবকিছু তৈরি হবে। তো এই কাস্টমার স্যাটিসফাই করতে গেলে অপারেশন কাজটা তো খুব ভালো হবে। তাহলে অপারেশনের মধ্যে আমাদের মূল উদ্দেশ্যগুলো কি কি আছে আমরা সেটা যদি দেখি, অপারেশন ম্যানেজমেন্টের ডেফিনেশন আরেকটা দিয়েছিলাম আমরা। তারপর যে অবজেক্টিভস অফ অপারেশনস ম্যানেজমেন্ট, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কাস্টমার স্যাটিসফ্যাকশন নিশ্চিত করতে গেলে, ব্যবসার মূল উদ্দেশ্যকে অর্জন করতে গেলে অপারেশন ম্যানেজমেন্টের উদ্দেশ্যগুলো কি? এক্ষেত্রেও বলবো অপারেশন ম্যানেজমেন্টের অনেকগুলো উদ্দেশ্য আছে, অনেক বইতে অনেক ধরনের উদ্দেশ্যগুলো বলে। তবে আমার উদ্দেশ্য হচ্ছে মূল বিষয়গুলো যেন তুমি মনে রাখতে পারো, অনেক বেশি কিছু মনে রাখতে গিয়ে যেন মূল বিষয়গুলো যাতে মনে না রাখে। এই জন্য আমরা পুরো অপারেশন ম্যানেজমেন্ট জুড়ে তোমাকে বলেছিলাম যে অপারেশন ম্যানেজমেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে চারটা, এই চারটা মাথার মধ্যে রাখো। এটা হচ্ছে রাইট কোয়ালিটি। তুমি অপারেশনটা ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করার মাধ্যমে এমন ভাবে করবা যেন তোমার আউটপুটটার কোয়ালিটিটা খুবই ভালো হয়, রাইট কোয়ালিটি হয়, এই জায়গায় যেন কোনো স্যাক্রিফাইস না হয়। তারপর হচ্ছে সেটা হচ্ছে রাইট কোয়ান্টিটি, যতটুকু দরকার ততটুকু যেন তুমি কোয়ান্টিটি তৈরি করতে পারো, কোয়ান্টিটি প্রোডাক্ট তৈরি করতে পারো। এক্ষেত্রে ডিমান্ড অ্যানালাইসিস করতে হয়, আমরা বিভিন্ন পর্যায়ে দেখেছি। ডিমান্ড অ্যানালাইসিসের মাধ্যমে যতটুকু তোমার ডিমান্ড ঠিক ততটুকু তোমার কোয়ান্টিটি পণ্য তৈরি করতে হবে, তাই না? ওকে, তবে আজকের দিনে যেহেতু বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠানের যুগে আমরা যাই, তখন আমরা অবশ্যই যেটা চেষ্টা করি সেটা হচ্ছে বেশি পণ্য তৈরি করতে, রাইট কোয়ান্টিটি তৈরি করা, মানে রাইট কোয়ান্টিটি মানে কি বলবো, অতিরিক্ত বা লার্জ কোয়ান্টিটি যেন তুমি তৈরি করতে পারো। তবে লার্জ কোয়ান্টিটি তৈরি করার আগে তোমার ডিমান্ডটাও কি করতে হবে, চিন্তা করে নিতে হবে, তাই না? তবে আমরা তো এই আলোচনা থেকে বুঝেছি যে আমরা আজকের দিনে ডিমান্ডটাও ক্রিয়েট করতে পারি। তারপর হচ্ছে প্রিডিটারমাইন টাইম, তোমার কাছে যে সময়টা ডিটারমাইন করে দেওয়া থাকবে। তো প্রিডিটারমাইন টাইমটা বোঝার জন্য আমরা তো এখন ক্লিয়ার, যেহেতু অপারেশন ম্যানেজমেন্ট পড়ে আসছে, আমরা দেখেছিলাম যে শিডিউলিং দেখেছিলাম, সূচীকরণ। তো সূচীকরণ থেকে আমরা কিন্তু আগে থেকে এটা ডিটারমাইন করা থাকে কোন সময় কোন কাজটা হবে। তো সেই ডিটারমাইন টাইমের মধ্যে আমাকে কাজটা শেষ করে বা আউটপুটটা তৈরি করাই হচ্ছে অপারেশন ম্যানেজমেন্টের আরেকটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। নেক্সট সেটা হচ্ছে প্রি এস্টাবলিশড কস্ট, বা সোজা কথাই যে লো কস্ট বা কম্পিটিটিভ কস্টে যেন আমি পণ্যটা তৈরি করতে পারি। আমি কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করলাম, তাই না? কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করতে গিয়ে আমরা অনেক টাকা ইনভেস্ট করতে হলো, তাহলে কিন্তু লাভ হবে না। আমরা কোয়ালিটি ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করি, তাই না? তোমরা তো পড়ে আসছো কোয়ালিটি ম্যানেজমেন্ট। কোয়ালিটি ম্যানেজমেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে কোয়ালিটি পণ্য তৈরি করবা কিন্তু কম কস্টে, কস্ট লাগবে কম, কোয়ালিটির উৎপন্ন হবে বেশি। সেইটা এই কোয়ালিটি ম্যানেজমেন্ট তৈরি করে হচ্ছে মূলত অপারেশন ম্যানেজমেন্টের অন্যতম উদ্দেশ্য। তাহলে অপারেশন ম্যানেজমেন্টের এই উদ্দেশ্যগুলা অর্জনের জন্য আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় ইনপুটে বিভিন্ন জায়গায় বিভিন্ন সিদ্ধান্ত আমাদেরকে নিতে হয়। যেমন ম্যাটেরিয়াল কেমন লাগবে সেগুলো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। মেন মেশিনের জন্য আমরা বলেছিলাম যে লোকেশন লেআউট করতে হবে। তারপর বলেছিলাম ট্রান্সফরমেশন, আউটপুটটা কেমন হবে এটার জন্য আমরা বলেছিলাম সেটা হচ্ছে আমাদেরকে প্রোডাক্ট ডিজাইন করতে হবে, আউটপুট কেমন হবে এটা জানার জন্য আমরা প্রোডাক্ট ডিজাইন করে আসছি। আউটপুট নিয়ে আরো চিন্তা করি, আউটপুটটা কোয়ালিটি আউটপুট হতে হবে, কোয়ালিটি আউটপুট কেমনে তৈরি করবো, কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য পড়ে আসছি আমরা। ট্রান্সফরমেশনটা কেমন হবে এটার জন্য আমরা পড়ে আসছি। প্রসেস সিলেকশন, কোন প্রসেসে সিলেক্ট করলে, প্রসেসটা কিভাবে ডিজাইন করলে, কিভাবে লেআউট, প্রসেসটা আগে লেআউটটা তৈরি করে ফেললে তোমার জন্য সুবিধা হবে। এর বাইরেও আমরা আরো পড়েছি যে অপারেটিং ডিসিশন, এই অপারেশন কাজটা কমপ্লিট করতে গেলে কি কি সিদ্ধান্তগুলো তোমাকে নিতে হবে। যেমন অনেক ধরনের সিদ্ধান্ত ছিল, অ্যাগ্রিগেট প্ল্যানিং বা পড়ে এসছে বিষয়গুলো। এরপর আমরা বলেছিলাম যে পুরো কাজটা যদি তুমি চিন্তা করো যে অপারেশনের কাজ মধ্যে যে ছোট্ট একটা অনেকগুলো কাজ আছে, কাজগুলোকে ডিজাইন করে রাখতে হবে যাতে কি হয় তোমার কাস্টমার, যাতে এখানে যারা এমপ্লয়িরা যারা আছে তারা যাতে স্যাটিসফাইড থাকে, তারা যাতে ভালো পণ্যগুলো তৈরি করতে চায়। এরপরে আমরা দেখেছিলাম যে স্ট্র্যাটেজি ফলো করতে হয় অপারেশনের জন্য। এই সবগুলো আমরা পড়ে আসছিলাম। আচ্ছা, এবার যাই স্কোপ অফ অপারেটিং ম্যানেজমেন্ট। এটা কি কি পড়ে আসছে দেখো। যেমন এখানে আছে প্রোডাক্ট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, আমরা পড়েছি। সেলস ফোরকাস্টিং, এই যে ফোরকাস্টিং পড়েছি। ফ্যাসিলিটি প্ল্যানিং এন্ড প্ল্যান্ট লোকেশন, প্ল্যান্টটা কোথায় অবস্থিত হবে সেটাও আমরা আলোচনা করে আসছি। ফ্যাসিলিটি লেআউট এন্ড প্ল্যান্ট লেআউট, প্ল্যান্টটা মানে তোমার ফ্যাক্টরির ভিতরে প্ল্যান্টটার কি অবস্থা থাকবে, ভিতরের অবস্থা কেমন হবে, লেআউট সেগুলো পড়েছো তুমি। প্রোডাকশন প্ল্যানিং সম্পর্কে অনেক ধরনের প্ল্যানিং নিয়ে আলোচনা করেছি। প্রজেক্ট শিডিউলিং নিয়ে আমরা পড়ালেখা করে আসছি। প্রোডাকশন কন্ট্রোল নিয়ে আমরা পড়ে আসছি। কোয়ালিটি কিভাবে কন্ট্রোল করতে হয়, কোয়ালিটি ম্যানেজমেন্ট আমরা পড়েছি। ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট পড়েছি। প্রোডাকশন বিভিন্ন ধরনের মডেল নিয়েও আমরা কিছু একটু এমআরপি, ইআরপি এগুলো নিয়ে আলোচনা করেছি।
আচ্ছা, সোজা কথাই আমরা অপারেশনস ম্যানেজমেন্টের যে স্কোপ আছে প্রত্যেকটা বিষয়ে কিন্তু টাচ করার চেষ্টা করেছি। তাহলে আমরা এরপরে আলোচনা করেছিলাম অপারেশন স্ট্র্যাটেজি। অপারেশন স্ট্র্যাটেজি নিয়ে কি এখানে কত কিছু বিষয় ছিল আমাদের। অপারেশন স্ট্র্যাটেজি হচ্ছে আসলে কি, এটা বুঝতে গেলে বুঝতে হবে যে কৌশল, স্ট্র্যাটেজি মানে হচ্ছে কৌশল, যে এই অপারেশন ম্যানেজমেন্টের যে কাজগুলো আছে, তাই না, এই কাজগুলো তোমাকে করতে গেলে তোমাকে কি করতে হবে, কোনো না কোনো স্পেশাল কোনো প্ল্যান নিতে হবে, সেটাকে আমরা বলেছিলাম অপারেশন স্ট্র্যাটেজি। তো অপারেশন স্ট্র্যাটেজির জন্য মূলত যেটা করতে হতো সেটা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করা লাগতো আমাদের। তারপর প্রথম হচ্ছে এই অপারেশন স্ট্র্যাটেজি নেওয়ার জন্য বা তিনটাকে গুরুত্ব দিয়েছিলাম। একটা হচ্ছে কর্পোরেট স্ট্র্যাটেজি। কর্পোরেট স্ট্র্যাটেজি মানে কি, প্রতিষ্ঠানের তোমার অর্গানাইজেশনের যে মূল স্ট্র্যাটেজিটা আছে সেই স্ট্র্যাটেজিকে বেস করে তুমি আগাবা। তারপর বলেছিলাম যেটা, সেটা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করতে হবে, মার্কেটের কি অবস্থা, বাজার কি অবস্থা, হ্যাঁ সেটা দেখতে হবে। তারপর হচ্ছে কমপ্লিট প্রায়োরিটি, তুমি স্ট্র্যাটেজি নেওয়ার সময় কোন কোন বিষয়কে গুরুত্ব দিবা আগে সেটাকে তোমাকে বিবেচনা করতে হবে, সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। তারপর আমরা গিয়েছিলাম সার্ভিস স্ট্র্যাটেজি, মানে অপারেশনের যে স্ট্র্যাটেজি যদি বলো, সার্ভিস ক্ষেত্রে যদি নাও সেটা হচ্ছে সার্ভিস স্ট্র্যাটেজি। তারপর ম্যানুফ্যাকচারিং স্ট্র্যাটেজি, আর হচ্ছে মাস কাস্টমাইজেশন। কাস্টমাইজেশন মানে কি, কাস্টমাইজেশন মানে হচ্ছে কাস্টমাররা যা চায় সেই অনুযায়ী তোমার প্রোডাক্টটা পরিবর্তন করাটাকে বলে কাস্টমাইজেশন। আজকের দিনে আমি যদি কি করতে চাই, আমি যদি কাস্টমারকে স্যাটিসফাই করতে চাই, কাস্টমার স্যাটিসফ্যাকশন নিশ্চিত করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন নিশ্চিত করতে হবে, তাই তো। আচ্ছা, তো কাস্টমার স্যাটিসফ্যাকশন নিশ্চিত করার জন্য আমরা কাস্টমাইজেশনকে গুরুত্ব দিই। এই ক্ষেত্রে কিভাবে কাস্টমাইজেশনের গুরুত্ব দিই, জন্য আমরা দেখেছিলাম যে আমি যদি শার্টের কথা বলি, আমরা বিভিন্ন লেভেলের শার্ট তৈরি করি, বিভিন্ন সাইজের শার্ট তৈরি করি, বিভিন্ন কালারের শার্ট তৈরি করি, কিসের ভিত্তিতে, কাস্টমারদের চাহিদার ভিত্তিতে, তাই না, বিভিন্ন রঙের, বিভিন্ন ডিজাইনের। এই হচ্ছে কাস্টমাইজেশন, এটা একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজির পার্ট আমাদের। আচ্ছা, তো স্ট্র্যাটেজি নিয়ে আরো বোঝানোর জন্য আমরা দেখেছিলাম যে একটা অর্গানাইজেশনে কি কি ধরনের স্ট্র্যাটেজি থাকে। তো অর্গানাইজেশনের মূল যে স্ট্র্যাটেজি থাকে সেটাকে আমরা বলি কর্পোরেট স্ট্র্যাটেজি, ও মেইন যে বিষয়টা। তারপর হচ্ছে এই ব্যবসার এটা লং টার্ম, তারপর এটার উপর বেস করে কিছু বিজনেস, কোনো একটা স্পেসিফিক বিজনেস জন্য স্পেসিফিক বিজনেস স্ট্র্যাটেজি দাঁড় করানো হয়। তারপর থাকে ফাংশনাল স্ট্র্যাটেজি। এই ফাংশনাল স্ট্র্যাটেজি হচ্ছে তিন ধরনের। আমি এক্ষেত্রে বলে রাখি, ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা মূল তিনটা বড় বড় ডিভিশন থাকে আসলে। এটা হচ্ছে ফিনান্স, এটা হচ্ছে অপারেশনস, এটা হচ্ছে মার্কেটিং। তাহলে প্রত্যেকের ডিপার্টমেন্টের জন্য আবার আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকে। ফিনান্সের জন্য ফিনান্সিয়াল স্ট্র্যাটেজি, মার্কেটিং জন্য মার্কেটিং স্ট্র্যাটেজি, অপারেশনের জন্য অপারেশন স্ট্র্যাটেজি। তো অপারেশন স্ট্র্যাটেজিটা এমন ভাবে নিতে হবে যাতে এটা কর্পোরেট স্ট্র্যাটেজি, বিজনেস স্ট্র্যাটেজি এগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তাই না। ওকে, এরপরে আমরা যেগুলো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল আউটপুটটা কেমন হবে। এই আউটপুট নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা আলোচনা করেছিলাম প্রোডাক্ট ডিজাইন নিয়ে, এবং প্রোডাক্ট ডিজাইন করার পরে এই প্রোডাক্ট ডিজাইন এন্ড ডেভেলপমেন্টটা কোন স্টেপের পর কোন স্টেপে প্রোডাক্টটা ডেভেলপ করবা, মানে কোন কি ধরনের পণ্য তুমি চাও। এই পণ্যটা বাজারে আসার আগে এটার যে ডিজাইন ডেভেলপমেন্ট অনেকগুলো পথ পাড়ি দিতে হয়, এই পথগুলো কিরকম আমরা দেখেছিলাম। তারপর হচ্ছে অরিজিন অফ দ্য প্রোডাক্ট আইডিয়া, তারপর হচ্ছে প্রসেস সিলেকশন। প্রসেস হচ্ছে যে ট্রান্সফরমেশন যে তুমি করছো, তুমি কোন প্রসেসে যাবা, তাই না। প্রসেসটা বিভিন্ন ধরনের হতে পারে। আমি যেমন বলেছিলাম যে শার্টটা তুমি হাতে সেলাই করতে পারো, মেশিনে সেলাই করতে পারো, তা কোন প্রসেসে তুমি যাবা, এই প্রসেস এর বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তাহলে আমরা যদি একটু দেখি যে প্রোডাক্ট ডিজাইন এন্ড ডেভেলপমেন্টটা করার জন্য বেশ কিছু স্টেপের কথা আমরা বলেছিলাম। প্রথমে যেটা করতে হয়, যে কোনো পণ্য যখন তুমি বাজারে আনতে যাবা, এটার জন্য প্রথমে আইডিয়া জেনারেট করবা, মানে কি ধরনের পণ্য আনা যায়, তোমার আইডিয়াটা কি, আইডিয়াটা নিয়ে প্রথমে জেনারেট করবা। ওকে, তারপর যে আইডিয়াগুলো তোমার সামনে আছে এগুলো থেকে একটা স্ক্রিনিং করবা, মানে যে কোনো আইডিয়া থেকে যে কোনো একটাকে তুমি বেছে নিবা। ওকে, তারপর 3 নম্বরে যেটা বলেছিলাম সেটা হচ্ছে কনসেপ্ট ডেভেলপমেন্ট এন্ড টেস্টিং। যে আইডিয়াটা তুমি বেছে নিয়েছো সেটাকে তুমি টেস্ট করে দেখবা বাজারে আসলে এটা এই আইডিয়াটা আসলে বাস্তবায়ন মানে করতে পারছো কিনা তুমি, এটা আসলে কেমন। তারপর হচ্ছে মার্কেট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট। দেখো, চিন্তা করে দেখো, পণ্যটা কিন্তু এখনো আসে না, এটার জন্য আমরা মার্কেট স্ট্র্যাটেজি নিয়ে দিচ্ছি, কারণ যে পণ্যটা তুমি বাজারে আনবা সেই পণ্যটার জন্য কি মার্কেটিং স্ট্র্যাটেজি তুমি নিবা, এটা বাজারে ছাড়ার জন্য, বিক্রি করার জন্য, কাস্টমারদের কাছে পরিচিত করার জন্য, কাস্টমারদেরকে কনভিন্স করার জন্য কি মার্কেট স্ট্র্যাটেজি নিবা, সেটা কিন্তু প্রথমেই আমরা চিন্তা করে ফেলি। আচ্ছা, মার্কেটিং স্ট্র্যাটেজির পরে আসে যেটা, সেটা হচ্ছে ফিজিবিলিটি স্টাডি। ফিজিবিলিটি স্টাডি বা বিজনেস অ্যানালাইসিস মানে হচ্ছে কি, সেটা হচ্ছে এতক্ষণ যেটা ছিল সেটা ছিল ধারণা পর্যায়ে, সেটা বাস্তবায়নযোগ্য আসলে আছে কিনা, আমি তো এমন কিছু চিন্তা করেছি কিনা যেগুলো রকেট সায়েন্স, যেগুলো আসলে আমার বাস্তবে পরিণত করার জন্য যে ক্যাপাবিলিটি দরকার, যে রিসোর্স দরকার,
যে সেটা আমার নাই, তাহলে এটা বাস্তবায়নযোগ্য কিনা সেটা দেখতে হবে। তারপরে এতগুলার পরে গিয়ে তুমি কি করবা, প্রোডাক্ট ডিজাইন করবা। আচ্ছা, এখানে কিন্তু শেষ না, আমরা বিজনেসের স্টুডেন্টরা জানি এরপর আমাদের আরো একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে টেস্টিং করি আমরা। যেমন প্রোডাক্ট ডিজাইনটাকে এখানে টেস্ট মার্কেটিং করি। টেস্ট মার্কেটিং মানে কি, এই পণ্যটাকে আমরা মার্কেটিং করে দেখি, বাজারে ছেড়ে দেখি, আমি যেভাবে চিন্তা করেছিলাম সেভাবে কোনো একটা জায়গা সিলেক্ট করে সেই জায়গায় পণ্যটা মার্কেটিং করে দেখি, বিক্রি করার চেষ্টা করি, সেটা বিক্রি হচ্ছে কিনা। কারণ আমার ধারণা যা করেছিলাম সেটা আসলে বাস্তবে সেটা হয় কিনা সেটা কিন্তু বলা যায় না। যেমন এই ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিই, যে যেমন প্রত্যেকটা মানুষই তো মনে করে যে তার পণ্যটা অনেক ভালো হবে, তাই না? কিন্তু বাজারে কি সেটা হয়? কখনো হয় না। এটা একটা খুব ভালো উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে মুভির ক্ষেত্রে, তাই না? যখন সিনেমা বানানো হয় আমরা অনেক সময় দেখি অনেক বড় বাজেটের সিনেমা, অনেক বড় বড় স্টারদের কাস্ট করা হয়েছিল, সেখানে অনেক টাকা বিনিয়োগ করা হয়েছিল, তাই না? বিনিয়োগ করার পর যখন বাজারে যায় দেখা যায় সেটা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। মানে কি, সেটা আশানুরূপ সাফল্য অর্জন করতে পারে না। তার মানে কি, তার মানে যারা এই টাকা ইনভেস্ট করেছে তারা নিশ্চয়ই অনেক বেশি আগে থেকে কি করেছিল, চিন্তা ভাবনা করেছিল, তাই না? কিন্তু বাস্তবের সাথে তাদের চিন্তা ভাবনাটা যায়নি, এই জন্যই তো এটা কি করেছে, মুভিটা ফেল করেছে। তো এই কারণে তোমাদেরকে টেস্ট মার্কেটিং করে দেখতে হবে ফাইনালে যাওয়ার জন্য। যখন আমরা টেস্ট মার্কেটিং করব, মার্কেটিং করার পরে যখনই আমরা দেখব যে না, আমি যেভাবে চিন্তা করেছি সেভাবে পণ্যটা বিক্রি হচ্ছে, কাস্টমাররা সেভাবে নিচ্ছে, তখনই আমরা মার্কেটে এন্ট্রি করব। এবং সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একেবারে পুরো শক্তি নিয়ে আমাকে কি করতে হবে, মার্কেটে এন্ট্রি করব। মানে সকল কিছু চিন্তা করে, যাতে আমাকে ব্যাক করা না লাগে। এখানে যত বেশি ইনভেস্ট করা লাগে, যত টাকা ইনভেস্ট করা লাগে প্রয়োজন, ততটুকু আমরা করব। এটা তাহলে এই যে স্টেপের মাধ্যমে যদি আমরা প্রোডাক্টটা ডিজাইন করবে এবং ডেভেলপমেন্ট প্রসেসটা যদি যাই, তাহলে সেই প্রোডাক্টটা নিয়ে আমরা কি করতে পারবো, ভালো প্রোডাক্ট তৈরি করতে পারবো, কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করতে পারবো। এবং এটার জন্য আমাদের অপারেশন ম্যানেজমেন্টের যে উদ্দেশ্যগুলো আছে সেই উদ্দেশ্যগুলো অর্জিত হবে, তার মাধ্যমে ব্যবসার যে উদ্দেশ্য কাস্টমার স্যাটিসফ্যাকশন সেটা অর্জিত হবে। এরপর গিয়েছিলাম প্রসেস সিলেকশন। কোন প্রসেসে তুমি পণ্যটা উৎপাদন করবে সেটা তোমাকে নির্বাচন করতে হবে। তো আমরা প্রসেস সিলেকশন একটা ডেফিনেশন দিয়েছিলাম, যে প্রসেস সিলেকশন রেফার্স টু আ ওয়ে an organization choose to produce its goods and services. এই ডেফিনেশন দেখো, এই যে প্রসেসটা কেমন হবে, প্রসেস কিন্তু মানে কাজটা হবে, কাজটা করবে পরে, তার আগেই কোন কোন প্রসেসে হবে সেটা তুমি সিলেক্ট করবে এবং এভাবে একটা ডিজাইন করে ফেলতে হবে, প্রসেস ফ্লো ডিজাইন। এই অপারেশনাল ম্যানেজমেন্ট যেখানে ফলো করা হয় না, আমাদের বাংলাদেশে আমরা দেখেছি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে ফলো করা হয় না। তারা মনে করে যে প্রোডাকশন করে ফেলবো, যে এটা তুমি এটা করবে, তুমি এটা করবে, তুমি এটা করবে, এই কাজগুলো করবে। তা কিন্তু না, কোন কাজের পর কোন কাজ, এভাবে প্রসেসটা একেবারে ডিজাইন করে ফেলতে হবে। এই ধরনের প্রসেস ফ্লো ডিজাইন আমরা দেখিয়েছি। তো প্রসেস ফ্লো ডিজাইনের ক্ষেত্রে অনেক কিছু বিবেচনা করা হয়, যে এমনভাবে প্রসেসটা কোনটা ডিজাইন করতে হবে যাতে কি হয়, যাতে এখানে প্রত্যেকটা যে রিসোর্স গুলো আছে, রিসোর্স গুলো সবচেয়ে বেশি ইউজ হয়, এখানে যাতে খুব বেশি ট্রান্সপোর্টেশন না হয়, যাতে খুব ইজিলি কি করা যায়, ইজিলি যাতে সুপারভিশন করা যায়। যেমন দেখো এখানে একটা প্রসেস ফ্লো ডিজাইনের ছবি আছে। তো এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে লোকেশন এবং লেআউট। আচ্ছা, এই লোকেশন এবং লেআউট মানে হচ্ছে তুমি যে অপারেশন কর্মকাণ্ডটা সম্পন্ন করবা, তাই না? এই অপারেশন কর্মকাণ্ডটা সম্পন্ন করতে গেলে তুমি তো এটা কোথাও না কোথাও পণ্যটা উৎপাদন করবে। তো যেখানে উৎপাদন করবে তোমার ফ্যাক্টরিটা লোকেশনটা কোথায় হবে, কোন দেশের কোন স্থানে তুমি এটাকে লোকেট করবা, তাই না? এরপর হচ্ছে লেআউট। লেআউট মানে হচ্ছে এই প্রতিষ্ঠানের অভ্যন্তরে, তোমার ফ্যাক্টরির অভ্যন্তরে তোমার যে প্রোডাকশনের জন্য যেই বিষয়গুলো আছে সেটা তুমি কিভাবে সাজাবে, সেটাই ছিল আমাদের লেআউট। এটা কিন্তু একটা স্ট্র্যাটেজিক ডিসিশন ছিল আমাদের। তো এটা নিয়ে যদি আমরা একটু বলি, যে প্ল্যান লোকেশন নিয়ে বলা ছিল, যে প্ল্যান লোকেশন রেফার্স টু দ্য লোকেশন অফ অর্গানাইজেশন। তুমি বুঝো এটা, ইট রেফার্স টু সিলেকশন অফ স্পেসিফিক সাইট ফর এস্টাবলিশমেন্ট অফ দ্য ফিজিক্যাল ইউনিট অফ প্রোডাকশন প্রসেস। প্রোডাকশন প্রসেসের ফিজিক্যাল ইউনিটটা কোথায় হবে এটা জানার জন্য মূলত এই লোকেশনটা আমরা আলোচনা করি। না, একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ইট ইজ আ স্ট্র্যাটেজিক ডিসিশন অফ অ্যান অর্গানাইজেশন। এটা কিন্তু একটা স্ট্র্যাটেজিক ডিসিশন, মানে স্ট্র্যাটেজি মানে হচ্ছে লং টার্ম ডিসিশন। আমরা পরবর্তীতে আলোচনা করেছি, তোমরা দেখেছো আমাদের ডিসিশনগুলো মূলত তিন ধরনের থাকে। এটা হচ্ছে থেকে লং টার্ম, এটা থেকে ইন্টারমিডিয়েট টার্ম, একটা থেকে শর্ট টার্ম, তাই না? এই স্ট্র্যাটেজিক ডিসিশন বলতে লং টার্ম, তাহলে প্ল্যানটা কোথায় অবস্থিত হবে, এটা কিন্তু একটা লং টার্ম ডিসিশন। এই লং টার্ম ডিসিশনের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে সিদ্ধান্ত নিতে হয় যে কান্ট্রি ডিসিশন, যে কোন দেশে আমার প্ল্যানটা অবস্থিত হবে, এটার সময় বেশ কিছু বিষয় বিবেচনা করতে হয়, পলিটিক্যাল রিস্ক,
গভর্নমেন্ট রোল, অ্যাটিটিউড, ইনসেন্টিভ গুলা, কালচারাল বিষয়গুলা, অনেক কিছু বিষয় বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিই যে কোন দেশে স্থাপন করলে আমার জন্য সেটা ভালো হবে। এরপর সিদ্ধান্ত নিই যে রিজিয়ন বা কমিউনিটি ডিসিশন, মানে ওই দেশের কোন অঞ্চলে আমার ফ্যাক্টরিটা স্টাবলিশ আমি করব। এরপরে সিদ্ধান্ত নিতে হয় সাইট, মানে ওই অঞ্চলের কোথায়, যেমন আমরা যদি বলি বাংলাদেশে তুমি সিদ্ধান্ত নিয়েছো বা কোনো ফ্যাক্টরি বাংলাদেশে স্থাপন করবো, তাহলে বাংলাদেশে কোন জেলায় বা কোন বিভাগে, তাহলে যদি সিদ্ধান্ত নাও যে চট্টগ্রাম জেলায়, চট্টগ্রাম জেলার কোন স্থানে তুমি সিদ্ধান্ত স্থাপন করবা, যেটা স্থাপন করার সময় তোমরা অনেকগুলো ফ্যাক্টর এখানে আমরা বিবেচনা করব। এরপর গিয়েছিলাম যেটা, সেটা হচ্ছে লেআউট। লেআউট মানে কি? লেআউট মানে হচ্ছে এটা সাজানো, অভ্যন্তরে সাজানো, কি কি সাজাবা, মেশিনারি, ইকুইপমেন্ট, আদার ইন্ডাস্ট্রিয়াল ফ্যাসিলিটিস। কেন করবে এগুলো? অ্যাচিভিং কুইক প্রোডাকশন অ্যাট লিস্ট কস্ট, যাতে এমনভাবে ভালোভাবে সাজাতে হবে যেন তোমার প্রোডাকশন কুইক প্রোডাকশনে তুমি যেতে পারো এবং কস্টটা যাতে কম হয়। তারপরে আমরা এরপরে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল কোয়ালিটি ম্যানেজমেন্ট, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, টিকিউএম। এরপর প্ল্যানিং এন্ড কন্ট্রোল টুলস গুলো নিয়ে দেখেছিলাম। তো টিকিউএমটা কি ছিল? টিকিউএম এর একটা ভালো ডেফিনেশন এখানে দেওয়া ছিল, সেটা হচ্ছে টিকিউএম ইজ এ ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ। তাহলে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট হচ্ছে একটা ম্যানেজমেন্ট একটা অ্যাপ্রোচ অফ অ্যান অর্গানাইজেশন, যেটা সেন্টার্ড করে কিসের উপর? অন দ্য পার্টিসিপেশন অফ অল ইস মেম্বার। মানে এখানে কিন্তু টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট তুমি কিভাবে করবে, এটার জন্য কিন্তু প্রতিষ্ঠানের প্রত্যেককেই, প্রত্যেক ডিপার্টমেন্টকে, প্রত্যেককে তোমাকে এখানে কি করতে হবে? সম্পৃক্ত করতে হবে। and aiming at long term success, এটা কিন্তু কোনো শর্ট টার্ম বিষয় না, করে মানে লং টার্ম সাকসেস যেটা তুমি পাও কিসের মাধ্যমে? থ্রু কাস্টমার স্যাটিসফ্যাকশন। তাহলে এমন ভাবে তোমার পণ্যটা কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করতে হবে যাতে কাস্টমাররা স্যাটিসফ্যাকশন হয়, এন্ড বেনিফিটস টু দ্য মেম্বার্স অফ অর্গানাইজেশন, সোসাইটি, এবং অর্গানাইজেশনের যারা মেম্বার এবং সোসাইটির যারা মেম্বার প্রত্যেকের জন্য বেনিফিটেড হয়। তো টিকিউএম আমরা বুঝতে গেলে আমি বলেছিলাম টিকিউএম এর মূল বিষয় হচ্ছে এই 6টা সি। টিকিউএম এর 6টা সি আছে, এটা একটু মনে রাখতে হবে। হচ্ছে কমিটমেন্ট। কমিটমেন্ট মানে কি? প্রতিষ্ঠানের উপরের লেভেল থেকে নিচের লেভেলে প্রত্যেকেরই কমিটমেন্ট থাকতে হবে যে আমি কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করব। প্রতিষ্ঠানের জন্য একটা কালচার ক্রিয়েট হতে হবে, কোয়ালিটি কালচার, যে সবাই কোয়ালিটি যে যেখানে আছে সেখানে সে কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করতে চাই। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, এই যে ইমপ্রুভমেন্টটা আছে, ইমপ্রুভমেন্টটা কিন্তু কন্টিনিউয়াস, একবার করলাম আর করলাম না এটা কিন্তু না। তারপর হচ্ছে কোঅপারেশন। কোঅপারেশন মানে হচ্ছে এই কোয়ালিটি ম্যানেজমেন্ট মানে হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, টোটাল সবার, তাহলে সবার মধ্যে একটা কোঅপারেশন থাকতে হবে। তারপর হচ্ছে কাস্টমার ফোকাস, এখানে কিন্তু কোনো বস টস ফোকাস না। যেমন আমরা আলোচনার ক্ষেত্রে দেখেছিলাম, আমরা যারা কর্মীরা কাজ করার সময় চিন্তা করে যে বসকে সন্তুষ্ট করাটাই আমরা করতে বলি, এখানে কিন্তু মূল ফোকাস হচ্ছে কাস্টমার। কাস্টমার কি চাইবে, কাস্টমারকে সন্তুষ্ট করাটাই হচ্ছে মূল। হচ্ছে কন্ট্রোল, কোয়ালিটি ম্যানেজমেন্ট, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে এখানে কন্ট্রোলিং সিস্টেমটা অ্যাপ্লাই করতে হবে। কন্ট্রোলিং মানে হচ্ছে ঠিক কোন সময় আমি যেভাবে পরিকল্পনা করেছি ঠিক সেভাবে কাজ হচ্ছে কিনা সেটা দেখা, সেটাই হচ্ছে কন্ট্রোল। আচ্ছা, তাহলে টিকিউএম বোঝার জন্য মূল বিষয় হচ্ছে, এত কিছু মনে রাখতে না পারলেও এই বিষয়টা মনে রাখবে, স্লাইডটা একটু মনে রাখবে। সেটা হচ্ছে টিকিউএম এর অবজেক্টিভ হচ্ছে কি? কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। এর প্রিন্সিপাল হচ্ছে কি? 3টা জিনিস মনে রাখা। একটা হচ্ছে কাস্টমার ফোকাস, কাস্টমার কি চাই সেটা বিবেচনা করব। এটা হচ্ছে প্রসেস ইমপ্রুভমেন্ট, এখানে কিন্তু প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট করবো না, আমি প্রসেস ইমপ্রুভমেন্ট করবো। কারণ এখানে বিশ্বাস করা হয় যে তুমি যে পণ্যটা যে প্রসেসের মধ্য দিয়ে আসে, ফাইনাল প্রোডাক্ট আসে, ওই প্রসেসের প্রত্যেকটা সাইড যদি তুমি ডেভেলপ করো তাহলে কোয়ালিটি প্রোডাক্ট হতে বাধ্য। এই জন্য এখানে হচ্ছে প্রসেস ইমপ্রুভমেন্ট। তারপর হচ্ছে টোটাল ইমপ্রুভমেন্ট। টোটাল মানে হচ্ছে পুরা, সবার, সবকিছু। প্রোডাক্টের ক্ষেত্রে যদি দেখো, প্রোডাক্টের প্রত্যেকটা জিনিসকে তুমি ইমপ্রুভ করো। প্রোডাক্টের যেহেতু কালার রংটা ভালো করেছো, বাকিগুলো ভালো করে নি এমন না, টোটাল ইমপ্রুভমেন্ট। এর জন্য কি কি এলিমেন্টস এখানে কাজ করে? এর সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে লিডারশিপ, এডুকেশন এন্ড ট্রেনিং, সাপোর্টিভ স্ট্রাকচার, কমিউনিকেশন, রিওয়ার্ড এন্ড কগনিশন, মেজারমেন্ট, এই বিষয়গুলো এখানে বিবেচনা করা হচ্ছে টিকিউএম এর গুরুত্ব। এবার যে আমরা কস্ট অফ কোয়ালিটি, আচ্ছা এই কোয়ালিটির সাথে কিছু কস্ট জড়িত, এটা একটু মনে রাখতে হবে। এই জন্য বলি যে এটা আসলে খুব একটা মিসআন্ডারস্টুড হয়, অনেকে এটা বুঝতে পারে না। তো এই জন্য আমি বলি যে কস্ট অফ কোয়ালিটি বোঝার জন্য এখানে মূলত দুই ধরনের কস্ট আছে, একটা হচ্ছে কস্ট অফ কনফরমেন্স, একটা হচ্ছে কস্ট অফ নন কনফরমেন্স। কস্ট অফ কনফরমেন্স গুলো কি? একটা হচ্ছে প্রিভেনশন কস্ট, একটা হচ্ছে অ্যাপ্রাইজাল কস্ট। কস্ট অফ নন কনফরমেন্স কোনগুলো? একটা হচ্ছে ইন্টারনাল ফেলিওর কস্ট, একটা হচ্ছে এক্সটার্নাল ফেলিওর কস্ট। আচ্ছা, তো এখানে বলে রাখি যে কস্ট অফ কনফরমেন্স মানে হচ্ছে সেই খরচগুলা যেটা কোনো একটা পণ্য যাতে ভালো পণ্য তৈরি হয় এটা করার জন্য আগে থেকে যেটা করা হয় সেটা হচ্ছে কস্ট অফ কনফরমেন্স। আচ্ছা, এবং কস্ট অফ নন কনফরমেন্স মানে এখানে মানে হচ্ছে কোনো একটা পণ্য তৈরি হয়ে যাওয়ার পরে যদি পণ্যটা কোনো কারণে নষ্ট হয় তাহলে এই পণ্যটা ঠিক করার জন্য যে খরচ হয় সেটা হচ্ছে নন কনফরমেন্স। তাহলে পণ্যটা যাতে ভালো পণ্য তৈরি হয় এটার জন্য হচ্ছে আগে যেগুলো করবা সেগুলো হচ্ছে কনফরমেন্স, পরে যেগুলো করবা নষ্ট হয়ে গেলে ঠিক করার জন্য যেগুলো করবা সেগুলো হচ্ছে নন কনফরমেন্স। তাহলে কস্ট অফ কনফরমেন্সের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে প্রিভেনশন কস্ট। প্রিভেনশন কস্ট কি? তুমি বললে বুঝতে, উদাহরণ দিয়েছি আমরা কয়েকটা, তাহলে তুমি বুঝতে পারো। যেমন মার্কেট রিসার্চ,
মানে প্রোডাক্টটা আসার আগেই যে তুমি বাজারে রিসার্চ করছো, কোয়ালিটি প্ল্যানিং, কি ধরনের কোয়ালিটি পণ্য তৈরি করা যায়, নিউ প্রোডাক্ট রিভিউ, ফিল্ড ট্রায়াল, আগেই কস্ট অফ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, মানে পণ্য ডিজাইন করার আগে যে প্রোডাক্ট ডিজাইনে আমরা যে ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে যেগুলো দেখেছিলাম সেগুলোকে আমরা বলছি প্রিভেনশন কস্ট। তার মানে এখানে মনে করা হচ্ছে তুমি যদি ডিজাইনটা মানে পণ্যটা বাজারে আসার আগে, পণ্যটা যখন অনেক কম্পিউটারে থাকবে, ডিজাইন পর্যায়ে থাকবে, সেখানেই যদি তুমি অনেক টাকা খরচ করো, এই খরচগুলা করো, তাহলে তোমার পণ্যটা কোয়ালিটি পণ্য হবে। এরপর হচ্ছে অ্যাপ্রাইজাল কস্ট। অ্যাপ্রাইজাল কস্ট হচ্ছে কোনগুলা? পণ্যটা যখন প্রসেসিং এ থাকবে, ওই প্রসেসিং এর সময় যে খরচগুলো হবে সেগুলো হচ্ছে অ্যাপ্রাইজাল কস্ট। মানে ইন্সপেকশন করবা, তুমি টেস্ট অফ পারচেজ করবা, ইন প্রসেস এন্ড ফাইনাল ইন্সপেকশন করবা, মানে ইন্সপেকশনের জন্য। তাহলে আমি খুব সঙ্গে বলি, কোন একটা পণ্য মানে প্রসেসে মানে তোমার ফ্যাক্টরিতে উৎপাদন শুরু হওয়ার আগের যে খরচ, এগুলোকে আমরা বলছি প্রিভেনশন কস্ট। পণ্য ফ্যাক্টরিতে যখন থাকে তখনকার যে খরচগুলো আছে এগুলোকে বলছি অ্যাপ্রাইজাল কস্ট। তারপর হচ্ছে ইন্টারনাল ফেলিয়ার এবং এক্সটার্নাল ফেলিয়ার। না, পণ্যটা যদি তৈরি হয়ে যাওয়ার পরে যেগুলো খরচ, এগুলা আবার দুই রকম, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। পণ্য তৈরি হয়ে গেছে কিন্তু পণ্যতে ডিফেক্টস আছে, কিন্তু আমি কাস্টমারকে দেওয়ার আগেই আমার কাছে ধরা পড়েছে, তখন ঠিক করার জন্য যে খরচগুলো হয় সেটা হচ্ছে ইন্টারনাল ফেলিয়ার কস্ট। এগুলো হচ্ছে কি কস্ট অফ রিওয়ার্ক, স্ক্র্যাপ, ডিফেক্টিভ ওয়াস্ট, এগুলা 100% ইন্সপেকশন। আবার হচ্ছে এক্সটার্নাল ফেলিয়ার কস্ট। এগুলো হচ্ছে কোনগুলো? সেগুলো হচ্ছে কাস্টমারদেরকে দিয়ে দেওয়ার পরে যদি ডিফেক্টস থাকে, এগুলা পরবর্তী ঠিক করার জন্য যেগুলো হয়, যেমন ওয়ারেন্টি চার্জ, কোম্পানি অ্যাডজাস্টমেন্ট, রিটার্ন ম্যাটেরিয়াল অ্যালাউন্স, এগুলো। তাহলে কস্টগুলোকে বুঝতে পেরেছি, কস্ট একটু গুরুত্বপূর্ণ, যে এটা একটু মনে রাখা উচিত। আমি আবারও বলছি, কোন একটা পণ্য যদি আমি কোয়ালিটির পণ্য তৈরি করতে চাই, সেটার সাথে কিছু কস্ট জড়িত। কস্টগুলো হচ্ছে কস্ট অফ কনফরমেন্স, একটা হচ্ছে নন কনফরমেন্স। আচ্ছা, আমি পেছনে তোমাদের দেখাই। তাহলে কস্ট অফ কনফরমেন্স, এটা হচ্ছে কস্ট অফ নন কনফরমেন্স। কস্ট অফ কনফরমেন্সটা কেন? পণ্যটা যেন তৈরি হওয়ার আগে যেন এটাতে কোনো ডিফেক্ট না থাকে, এটা দেখার জন্য, মানে ভালো পণ্য তৈরি হওয়ার জন্য যেটা খরচ সেটা হচ্ছে কস্ট অফ কনফরমেন্স। পণ্যটা তৈরি হয়ে গেছে, হওয়ার পর এটাতে ডিফেক্ট পাইছো, এটা ঠিক করার জন্য যেটা খরচ সেটা হচ্ছে কস্ট অফ নন কনফরমেন্স। আচ্ছা, এবার আসি আগের খরচগুলো। আসে আগের খরচগুলো আবার দুই রকম, একটা হচ্ছে প্রিভেনশন, একটা হচ্ছে অ্যাপ্রাইজাল। প্রিভেনশন হচ্ছে কখন পণ্যটা ফ্যাক্টরিতে উৎপাদন হওয়ার আরো আগের পর্যায়ে যে খরচগুলো, সেগুলো হচ্ছে প্রিভেনশন কস্ট। ফ্যাক্টরিতে আসার পরে এগুলো ঠিকভাবে হচ্ছে কিনা দেখার জন্য ইন্সপেকশন জাতীয় যে খরচগুলো আছে, এগুলো হচ্ছে অ্যাপ্রাইজাল। পণ্য তৈরি হয়ে গেছে, তৈরি হওয়ার পর দেখলাম যে ডিফেক্টস আছে, কিন্তু ডিফেক্টস ধরা পড়ছে বিক্রির আগে, তখন যে খরচগুলো ঠিক করার জন্য যে খরচগুলো লাগবে সেটা হচ্ছে ইন্টারনাল ফেলিয়ার কস্ট। কাস্টমারকে দিয়ে দেওয়ার পরে তখন যদি ভুল ধরা পড়ে, আবার এনে ঠিক করার জন্য যে খরচগুলো পড়ে সেগুলো হচ্ছে এক্সটার্নাল ফেলিয়ার কস্ট। তো আমরা এরপরে যাই, সেটা হচ্ছে ইম্প্যাক্ট অন টিকিউএম অন কস্ট। এই যে এতক্ষণ কস্টগুলো পড়লাম, এগুলোর উপর কি টিকিউএম এর কোনো প্রভাব আছে? অবশ্যই প্রভাব আছে। আমরা একটা এক্সাম্পল দেখিয়েছিলাম, দেখো আমরা এটা দেখিয়েছিলাম, যেটা সেটা হচ্ছে টিকিউএম এর আগে এবং টিকিউএম এর পরে। আমরা দেখলাম যে টিকিউএম এর আগে যে খরচ অনেক বেশি লাগে, টিকিউএম যখন তুমি অ্যাপ্লাই করো তখন কিন্তু খরচ অনেক কমে যায়। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে এখানে মূল খরচটা কিন্তু আমরা করি প্রিভেনশন কস্ট, মানে পণ্যটা বাজারে আসার অনেক আগেই আমরা খরচগুলো করি। তো তুমি দেখো যে উদাহরণটা দেওয়া আছে, সেখানে কিন্তু আপনার টিকিউএম এর ক্ষেত্রে প্রিভেনশন কস্ট একটু বিফোর টিকিউএম এর তুলনায়, মানে টিকিউএম অ্যাপ্লাই করার আগের থেকে কিছুটা বেশি, কিন্তু ওভারঅল কস্ট কিন্তু টিকিউএম এর ক্ষেত্রে অনেক কম। তো এই জন্য টিকিউএম এর মূল বিষয় হচ্ছে কি করবা, পণ্যটা ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট পর্যায়ে তোমাকে মূল খরচটা করতে হবে, সোজা করে প্রিভেনশন কস্ট। এই জন্য আমরা একটা বলেছিলাম, একটা বিষয় যেটা সেটা হচ্ছে এটা আলবার্ট আইনস্টাইন একটু দেখিয়েছিলাম, বলেছিলাম ইন্টেলেকচুয়াল সলভ প্রবলেমস। ইন্টেলেকচুয়াল যারা, তারা প্রবলেম সলভ করে, কিন্তু যারা জিনিয়াস তারা কিন্তু প্রিভেন্ট করে। তাহলে প্রিভেন্ট হচ্ছে কোনটা? প্রিভেনশন কস্ট, মানে টিকিউএম। আচ্ছা, এরপর আমরা গিয়েছিলাম ইনভেন্টরি ম্যানেজমেন্ট। তাহলে ইনভেন্টরি ম্যানেজমেন্ট মানে হচ্ছে কি? ইনভেন্টরি ম্যানেজমেন্ট মানে হচ্ছে তোমার প্রতিষ্ঠানে যেই সব ইনভেন্টরি গুলা লাগে, সেই ইনভেন্টরি গুলা কোথা থেকে আসবে, মানে কোন জায়গা থেকে কিনবো, কখন কিনবো, কতটুকু কিনবো, কোন সময়ে কিনবো, একসাথে কতগুলো কিনলে আমার কস্ট সর্বনিম্ন পর্যায়ে থাকবে, এগুলো নিয়ে যেসব চিন্তা ভাবনা, সেগুলো হচ্ছিল আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট। তারপর ইনভেন্টরি কন্ট্রোলটা আমরা আলাদা করে আলোচনা করেছিলাম, তার কারণ হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে ইনভেন্টরি কন্ট্রোল। ইনভেন্টরি কন্ট্রোলের ক্ষেত্রে আমরা মূলত দুইটা প্রশ্নের উত্তর খুঁজতে চাই, সেটা হচ্ছে কখন পণ্য কিনতে, কখন ইনভেন্টরি কিনতে হবে এবং কতটুকু কিনতে হবে। এই কতটুকু কেনার জন্য আমরা আলোচনা করেছিলাম, যেটা সেটা হচ্ছে ইনভেন্টরি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, মানে ইওকিউ। এরপরে আরো অনেকগুলো বিষয়ে গিয়েছিলাম। তাহলে ইওকিউ মানে কি একটু মনে করার চেষ্টা করি। ইওকিউ মানে হচ্ছে আসলে ইওকিউ, কিউ মানে হচ্ছে কোয়ান্টিটি, মানে কোয়ান্টিটি মানে পরিমাণ, মানে কতটুকু পরিমাণ পণ্য কিনবো বা উৎপাদন করব বা অর্ডার দিব, মানে উৎপাদনের অর্ডার দিব বা কেনার অর্ডার দিব, যাতে এটা আমার কি হয়, হয়, মানে হচ্ছে ইকোনমিক হয়, মানে অপটিমাল হয়। মানে আর সোজা কথায় বললে একসাথে
কতটুকু পণ্য কিনলে আমার খরচ, আমার ইনভেন্টরি কস্ট সর্বনিম্ন পর্যায়ে থাকবে, সেটাকে আমরা বলবো ইউকিউ। তো ইউকিউ একটা আমরা এখানে তোমাদেরকে মডেল দেখিয়েছিলাম, ইউকিউ কস্ট মডেল। এটা তুমি যদি যেতে চাও তোমাকে আগে কিছু অ্যাজাম্পশনকে মনে রাখতে হবে। আচ্ছা, তো আমরা যেভাবে চার্টের মাধ্যমে দেখিয়েছিলাম, এখানে আমরা বলেছিলাম যেটা সেটা হচ্ছে, দেখো আমরা বলেছিলাম যেটা সেটা ছিল যে এই যে দেখো যে আমরা ধরলাম ইনভেন্টরি কস্ট মডেল বোঝানোর জন্য, এটা হচ্ছে ধরো তোমার কোয়ান্টিটি, তুমি একসাথে এতগুলো পণ্য ক্রয় করো, যে ওকিউ পরিমাণ। এটা হচ্ছে দেখো ডিমান্ড, তাহলে ডিমান্ডটা দেখো, এটা হচ্ছে ডিমান্ড। তো তুমি যখনই পণ্য ক্রয় করো তখন ডিমান্ড বেশি থাকে, যখন ইউজ করতে থাকো পণ্য, ডিমান্ডটা আবার কি হতে থাকে, আর তোমার বাড়তে থাকে, যে ডিমান্ড বাড়তে বাড়তে দেখো যখন রিঅর্ডার পয়েন্ট, এই যে আরটা হচ্ছে রিঅর্ডার পয়েন্ট, মানে এই লেভেলে যখন আসে তখন তুমি কি করো, পণ্যটা আবার অর্ডার দাও। তাহলে আবার অর্ডার দিলে দেখো এটা হচ্ছে লিড টাইম, মানে লিড টাইম মানে হচ্ছে এই সময়টা লাগে, যে সময়টা লাগে পণ্যটা অর্ডার দেওয়ার পরে পুনরায় আসতে, এই যে সময়টা লাগে পণ্যটা আবার তোমার কাছে ব্যাক করতে। তারপর তুমি কিনে নিলে, এই সময়ের মধ্যে পণ্যটা আবার কিনে নাও, কি পরিমাণ, এই পরিমাণ পণ্য কিনে নাও, কিনে নেওয়ার পরে আবার ইউজ করতে করতে আবার ডিমান্ড যখন এই যে রিঅর্ডার পয়েন্টে আসে তখন তুমি এই লিড টাইমে তুমি আবার অর্ডার দাও, এই লিড টাইমের মধ্যেই তুমি পণ্যটা পেয়ে যাও, তুমি আবার অর্ডার দাও, এভাবে চলতে থাকে। আচ্ছা, এটা ছিল আমাদের ইনভেন্টরি কস্ট মডেল। তো ইনভেন্টরি কস্ট মডেল থেকে আমরা দেখেছিলাম যেটা একটা সূত্র কিভাবে আসছে সেটা দেখিয়েছিলাম, তোমরা একটু রিভিউ করে দেখে নিতে পারো। তো এটা একটা সূত্র আমরা সবসময় অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে ইউকিউ সূত্র হচ্ছে 2 ইন্টু অর্ডারিং কস্ট ইন্টু অ্যানুয়াল ডিমান্ড ডিভাইড বাই সিসি, মানে ক্যারিং কস্ট, যে নামেই তুমি ডাকো। আমি আবারও বলছি, 2 ইন্টু অর্ডারিং কস্ট, সিইউ মানে অর্ডারিং কস্ট, ইন্টু ডিমান্ড, 2 ইন্টু কি বললাম, অর্ডারিং কস্ট ইন্টু ডিমান্ড ডিভাইড বাই সিসি মানে ক্যারিং কস্ট। আচ্ছা, তো এরপরে আমরা যদি যাই, এরপরে আলোচনা করেছিলাম যেটা সেটা হচ্ছে এমআরপি। আমরা এরপর আলোচনা করেছিলাম যেটা সেটা হচ্ছে এমআরপি, ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্রসেস। এই যে ইনভেন্টরি ম্যানেজমেন্টের যে এত কর্মকাণ্ডগুলো বললাম, যে করতে হবে, কখন কিনতে হবে, না কিনতে হবে, তো সবগুলো দেখতে হবে, এই সবকিছু বিষয় কিন্তু বর্তমানে একটা সিস্টেমের মধ্যে চলে আসছে, সেটাকে বলে এমআরপি। তাহলে এমআরপিটা আসলে কি? এমআরপিটা যে বিষয় নিয়ে আলোচনা করে সেটা তুমি যদি দেখো, এমআরপিটা মূলত এখানে তিনটা বিষয় থাকে একটা এমআরপি সিস্টেমে, তিনটা, একটা হচ্ছে বিল অফ ম্যাটেরিয়ালস, একটা হচ্ছে এমপিএস মাস্টার প্রোডাকশন শিডিউল, একটা হচ্ছে ইনভেন্টরি স্ট্যাটাস ফাইল। এই তিনটা মিলে হচ্ছে এমআরপি। এমআরপি মানে কি? এমআরপি মানে হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্টের কাজটা খুব একসাথে করে ফেলা, এটা সাধারণত কম্পিউটার সিস্টেমের মাধ্যমে আমরা এখন করে ফেলি। আচ্ছা, তাহলে বিল অফ ম্যাটেরিয়াল মানে কি? বিল অফ ম্যাটেরিয়াল মানে হচ্ছে কি কি ম্যাটেরিয়াল লাগবে না লাগবে তার রিকোয়ারমেন্ট গুলো নির্ধারণ করা, এগুলো কি কি ম্যাটেরিয়াল লাগবে সেগুলোকে বলে বিল অফ ম্যাটেরিয়াল। আচ্ছা, এমপিএস মানে হচ্ছে মাস্টার প্রোডাকশন শিডিউল, মানে হচ্ছে প্রত্যেকটা প্রোডাকশনের প্রত্যেকটা পার্ট কখন তৈরি হবে, কোনটা কখন তৈরি হবে তার জন্য সূচি তৈরি করা। আর ইনভেন্টরি স্ট্যাটাস ফাইল মানে হচ্ছে ইনভেন্টরি ক্যালকুলেশন, তোমাকে কাছে কতটুকু ইনভেন্টরি আছে না আছে সেগুলো যে পরিকল্পনা, সেটা হচ্ছে ইনভেন্টরি স্ট্যাটাস ফাইল। তো এমপিএসটা কিভাবে করতে পারো, যে দেখেন একটা উদাহরণ দেখানো হলো, মানে কোন প্রোডাক্টটা কখন তৈরি হবে তার জন্য তুমি আগে থেকে নির্ধারণ করে দিয়েছো, হচ্ছে এমপিএস। আর বিল অফ ম্যাটেরিয়ালস হচ্ছে এই যে সিলেক্ট করা, যে তোমার জন্য কোন পার্টের জন্য কি কি পণ্য লাগবে, মানে রিকোয়ারমেন্টটা সিলেক্ট করা। আচ্ছা, আর ইনভেন্টরি স্ট্যাটাস ফাইল হচ্ছে দেখো এগুলো ফাইলটা এগুলো নির্ধারণ করা, যেমন ম্যাটেরিয়াল কোড লাগবে, নেম লাগবে, কি লাগবে না লাগবে তার ইম্পর্টেন্ট। এরপরে আমরা আলোচনা করেছিলাম আরেকটা বিষয় নিয়ে, সেটা ছিল ডিমান্ডস, ক্যারেক্টারিস্টিক অফ ডিমান্ড। ডিমান্ড গুলাকে আমরা বলেছিলাম একটা হচ্ছে কনস্ট্যান্ট ডিমান্ড, একটা হচ্ছে লাম্পি ডিমান্ড। এখানে ডিপেন্ডেন্ট আগে দেখানো হচ্ছে। আচ্ছা, একটা বললো কনস্ট্যান্ট, একটা হচ্ছে লাম্পি। লাম্পি মানে কনস্ট্যান্ট ডিমান্ড মানে কি? যে ডিমান্ডটা পুরো বছর জুড়ে একই রকম থাকে সেটাকে বলে কনস্ট্যান্ট ডিমান্ড। যেমন আমি যদি বলি চালের ডিমান্ড, এটা হচ্ছে কনস্ট্যান্ট। কিছু থাকে লাম্পি ডিমান্ড, কখনো কখনো কিছু কিছু ডিমান্ড উত্থান পতন থাকে, চেঞ্জ হয়, সেটাকে বলে লাম্পি ডিমান্ড। এরপরে আমরা যাই যে ডিমান্ড গুলাকে আবার দুই ধরনের ভাগ করা যায়, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ডিমান্ড। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড হচ্ছে কোনটা? যেটা একটার উপর নির্ভর করে না। এটার জন্য আমি উদাহরণ দিয়েছিলাম এভাবে, ধরো তুমি 10টা শার্ট বানাবা, তাহলে 10টা শার্টের যে ডিমান্ড এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড। আচ্ছা, আবার 10টা শার্টের উপর নির্ভর করে যে তার কয়টা বোতাম লাগবে, কতগুলো সুতা লাগবে, এটা কিন্তু নির্ভর করে, তাহলে এগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট ডিমান্ড। তাহলে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে শার্ট, ডিপেন্ডেন্ট হচ্ছে বোতাম। আচ্ছা, এরপর গিয়েছিলাম এমআরপি 2। এমআরপি 2টাকে আমি একটু সংক্ষেপে বলে দিই। আমরা যে এমআরপি 1 দেখলাম, এমআরপি 1 মানে হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্টের পুরো কাজটা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসে। এটার পরবর্তী ভার্সন হচ্ছে এমআরপি 2। এখানে আমরা দেখিয়েছিলাম এমআরপি 1 এ মূলত তিনটা বিষয় নিয়ে আলোচনা করে। একটা হচ্ছে মাস্টার প্রোডাকশন শিডিউল, বিল অফ ম্যাটেরিয়ালস, আর ইনভেন্টরি ট্র্যাকিং বা ইনভেন্টরি ডাটা ফাইল যেটাই বলো। এটার সাথে এমআরপি 2 তে আরো
চারটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম তিনটা ছিল এমআরপি 1 এ, আরো চারটা বিষয়, সেগুলো কি মেশিন ক্যাপাসিটি শিডিউলিং, ডিমান্ড ফরকাস্টিং, কোয়ালিটি অ্যাসিওরেন্স, জেনারেল অ্যাকাউন্টিং। তাহলে এমআরপি 2 তে আগের তিনটা প্লাস আরো নতুন চারটা, এটা নিয়ে এমআরপি 1 যা, এমআরপি 2 তা। তবে এখানে মনে রাখতে হবে যেটা এমআরপি 1 এরপরে আসছে এমআরপি 2, এরপরে যেটা চলে আসছে সেটা হচ্ছে ইআরপি। এগুলো হচ্ছে আসলে মূলত ইনভেন্টরি ম্যানেজমেন্টের একটা সফটওয়্যার বা ইনভেন্টরি ম্যানেজমেন্টের একটা সিস্টেম। পরে চলে আসছে যেটা, সেটা হচ্ছে আমরা আলোচনা করেছিলাম জব ডিজাইন, রি-ইঞ্জিনিয়ারিং এবং ওয়ার্ক মেজারমেন্ট। আচ্ছা, এক্ষেত্রেও যদি বলি জব ডিজাইন মানে কি, জব ডিজাইন মানে হচ্ছে আসলে পুরো অপারেশনের কাজগুলা, কিন্তু অনেক ধরনের কাজ আছে, কাজগুলা কিভাবে করতে হবে, মানে কে করবে, কিভাবে করবে, এই কাজটাকেই ডিজাইন করা, কে কতটুকু কাজ করবে, তাই না? কাকে কে স্পেশালাইজেশন করতে দিবা, একজনকে কি ছোট কোনো একটা ছোট কাজ করতে দিবা, নাকি তাকে বড় কাজ করতে দিবা, তাকে কি কোনো ডিসিশন নিতে দিবা, নাকি শুধুমাত্র তাকে যা বলবা রোবটের মতো তাই করতে দিবা, এই সব বিষয়গুলো সিদ্ধান্ত নিয়ে এটাকে বলে জব ডিজাইন। এরপর হচ্ছে রি-ইঞ্জিনিয়ারিং। রি-ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে আসলে এটা একটা কনসেপ্ট, ম্যানেজমেন্টের উপর এটা খুব ভালো কনসেপ্ট। এটা দ্বারা আসলে যেটা মনে করা সেটা হচ্ছে প্রতিষ্ঠানের জব ডিজাইনটা যেটা আছে সেটাকে রি-ইঞ্জিনিয়ারিং করা হয়, রিডিজাইন করা হয়। এখানে একটা গুরুত্ব দেওয়া হয়, যেটা রি-ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয় যে কর্মীরা যাতে কি থাকে, তারা যাতে মোটিভেটেড থাকে, তারা যেন এমন ভাবে কাজ করে, তারা যেন কাজ করার জন্য আনন্দ পায়, এইভাবে এই জব ডিজাইনটা করা হয়। তাহলে এইভাবে রি-ইঞ্জিনিয়ারিং করতে গেলে এই যে আমরা চাই জব ডিজাইনের জন্য কিছু কিছু প্রশ্ন উত্তর দিতে হয়, কে করবে, কি করবে, এগুলা। রি-ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে রিথিঙ্কিং। এই রি-ইঞ্জিনিয়ারিং বোঝার জন্য এখানে মূলত আগের যে ট্র্যাডিশনাল জব ডিজাইন এবং রি-ইঞ্জিনিয়ারিং এটার মধ্যে কিন্তু কিছু পার্থক্য ভ্যালু আমরা এখানে দেখিয়েছিলাম। একটা করে যদি বলি, যেমন আগের ট্র্যাডিশনে তোমাকে মনে করা হতো যে এখানে আমার বস যা চায় আমাকে তাই করতে হবে, বস হচ্ছে আমার কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে মনে করা হয় রি-ইঞ্জিনিয়ারিং মনে করা হয় যে কাস্টমার আমাকে টাকা দেয়, তাহলে কাস্টমার আমার কাছে গুরুত্বপূর্ণ। আগেরটাতে মনে করা হতো যে আমার কোনো দাম নেই, আমার কোনো মূল্য নেই, আমি জাস্ট কোনো মতে যাচ্ছি। কিন্তু রি-ইঞ্জিনিয়ারিং করার সময় এমন ভাবে রি-ইঞ্জিনিয়ারিং করা হয় যেন এখানে যারা কর্মীরা আছে তারা নিজেদেরকে গুরুত্বপূর্ণ মনে করে, এবং তারা সবসময় চেষ্টা করে যে প্রতিষ্ঠানকে যাতে আরো কিছুটা ডেভেলপমেন্ট তারা আনতে পারে। এরপর দেখেছিলাম যে মেথড, মেজারমেন্ট এন্ড পেমেন্টের ক্ষেত্রে তুমি যখনই রি-ইঞ্জিনিয়ারিং করতে যাবা বা জব ডিজাইন করতে যাবা, তোমাকে কিছু বিষয় নিয়ে আগে অ্যানালাইসিস করতে হবে, বুঝতে হবে। সেটা হচ্ছে প্রথম হচ্ছে ওয়ার্ক মেথড, যে কোন মেথডে কাজটা এখন হচ্ছে, মেথডটা তোমাকে বুঝতে হবে। হচ্ছে ওয়ার্ক মেজারমেন্ট হচ্ছে কে কেমন কাজ করছে, কাজের গতিটা কেমন, সেই বিষয়গুলো নিয়ে মেজার করতে হবে। তারপর হচ্ছে ওয়ার্ক পেমেন্ট প্ল্যান, তাদেরকে যে কিভাবে তুমি পে করবা এটার জন্য একটা প্ল্যান নির্ধারণ করতে হবে। এটা ছিল আলোচনা। এরপরে আমরা আলোচনা করেছি যেটা, সেটা হচ্ছে অপারেটিং ডিসিশন নিয়ে। অপারেটিং ডিসিশন নিয়ে আমরা অনেক কিভাবে কাজগুলো করব এর জন্য আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে এগ্রিগেট প্ল্যানিং, এটা পরিকল্পনা করা। এখানে মনে রাখি যে এগ্রিগেট প্ল্যানিংটা কি। এগ্রিগেট প্ল্যানিংটা সংক্ষেপে বলে দিয়েছিলাম, ইট ইজ আ সিম্পল টার্ম। এগ্রিগেট প্ল্যানিং ইজ অ্যান অ্যাটেম্প্ট টু ব্যালেন্স ক্যাপাসিটি এন্ড ডিমান্ড ইন সাচ এ ওয়ে দ্যাট কস্ট আর মিনিমাইজড। এগ্রিগেট প্ল্যানিং হচ্ছে এমন এক ধরনের পরিকল্পনা করবা যেন এখানে ডিমান্ডের সাথে তোমার ক্যাপাসিটি একটা ব্যালেন্স হয়। তো তার আগেই বলে রাখি যে আমরা তো আগে স্ট্র্যাটেজিক প্ল্যান দেখেছিলাম। স্ট্র্যাটেজিক প্ল্যান ছিল লং টার্ম প্ল্যান, এগ্রিগেট প্ল্যানটা হচ্ছে মিড টার্ম প্ল্যান বা ইন্টারমিডিয়েট টার্ম প্ল্যান। এই প্ল্যানটা সাধারণত করা হয় 3 থেকে সাধারণত বড় করা হয় যে 6 মাস থেকে বা 18 মাস সময়ের জন্য এটা করা হয়। এর অবজেক্টিভ হচ্ছে একটাই, আমরা বারবার বলেছি যে মিনিমাইজ টোটাল কস্ট অ্যাক্রস দ্য প্ল্যান ভার্সেস। এই এগ্রিগেট প্ল্যানিং এর আমি অবজেক্টিভে কিভাবে পৌঁছাবো, এটার জন্য আমাদেরকে মূলত কিছু কিছু বিষয়কে নিয়ে কাজ করতে হয়। যেমন ইনভেন্টরি লেভেল কমাবো, বাড়াইতে পারি, প্রোডাকশন রেটকে বাড়াইতে পারি, কমাইতে পারি, লেবার অনেক সময় বেশি লাগলে বেশি রাখবো, কম লাগলে কম রাখবো, এগুলো নিয়ে আমরা পরিকল্পনা করি। অনেক সময় কাজ করতে না পারলে ওভার টাইম নিয়োগ করি। আবার আমার নিজের প্রতিষ্ঠান যদি কাজ শেষ করতে না পারে সাবকন্ট্রাক্টকে দিয়ে দিতে পারি। মানে সোজা কথায় মূল কথা হচ্ছে ডিমান্ড যেটা আছে, ডিমান্ডটাকে ফুলফিল করার জন্য যে পরিকল্পনা, সেটাই হচ্ছে মানে ডিমান্ডকে সামনে রেখে ডিমান্ডে ফুলফিল করার জন্য যে পরিকল্পনা, সেটা হচ্ছে আমাদের এগ্রিগেট প্ল্যানিং। এরপর আমরা দেখেছিলাম যে আমরা ফোরকাস্টিং করি। তো আমরা এই যে পুরো অপারেশন ম্যানেজমেন্টের যে কাজগুলো করবো, এগুলো কাজগুলো করার জন্য তোমাকে আগে ডিমান্ড জানতে হবে। তাহলে ডিমান্ড তুমি কিভাবে জানবা, এটার জন্য তোমাকে ফোরকাস্টিং করতে হবে, আগে থেকে পরিকল্পনা করতে হবে। তো ফোরকাস্টিং এর পরে আমরা গিয়েছি যেটা, সেটা হচ্ছে শিডিউলিং। এটা হচ্ছে এই কাজটাকে ভালোভাবে ডেভেলপ করার জন্য আমরা কি করতে পারি, ওই যে কাজটা হবে কাজটার প্রত্যেকটা ধাপ কোনটা কোন সময়ে হবে সেটা আমরা অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা আগে থেকে নির্দিষ্ট করে দিতে পারি। এটা এই সময় হবে, যে এই সময়ে হবে, সেটাই হচ্ছে আমাদের শিডিউলিং বা অপারেটিং শিডিউলিং। পরিশেষ যেটা শেষ করেছিলাম সেটা ছিল ওইখানে, সেটা হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। তো সাপ্লাই চেইনটা কেমন হতে পারে সেটা আমরা দেখিয়েছিলাম। যেমন এখানে একটা ম্যানুফ্যাকচারিং সাপ্লাই চেইন দেখিয়েছিলাম।
তারপরে সার্ভিস অর্গানাইজেশন একটা সাপ্লাই চেইন দেখেছে। সাপ্লাই চেইন মানে হচ্ছে যেখান থেকে পণ্য আসবে এবং যেখানে যাবে, মানে পুরো প্রসেসটা যেন একটা নিরবিচ্ছিন্নভাবে কাজটা চলে। এরপর আমরা দিয়েছি সর্বশেষ ক্লাসে অপারেশনস ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ। তো এই ক্লাসের ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে অপারেশন ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ বিষয়টা আসলে বাংলাদেশে আসলে অপারেশন ম্যানেজমেন্টটা খুব একটা ফলো করা হয় না। সবটা কথা আমরা যেটা দেখেছি, এই জন্য আমরা দেখেছি আমরা প্রোডাকশন সাবজেক্টগুলোতে আমরা অনেকটুকু পিছিয়ে আছি। আমরা খুব বেশি কোয়ালিটি প্রোডাক্ট আমরা কিন্তু তৈরি করতে পারছি না। আমরা কিন্তু বিশ্ববাজারে যে প্রতিযোগিতা করার মতো অবস্থায় নেই। আমরা আমাদের ডেভেলপড ইন্ডাস্ট্রি বলতে মূলত একটাই, সেটা হচ্ছে গার্মেন্ট ইন্ডাস্ট্রি। তারপরে এই গার্মেন্ট ইন্ডাস্ট্রিটাও আমরা তৈরি করছি, কোয়ান্টিটি প্রোডাক্ট তৈরি করছি, কিন্তু আমরা আসলে কোয়ালিটি প্রোডাক্ট ঠিক সেভাবে তৈরি করতে পারছি না যতটুকু তৈরি করা দরকার ছিল। তার কারণ হচ্ছে কারণ হচ্ছে বাংলাদেশ মূলত অপারেশনস ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করা হয় না। প্রত্যেকটা সেক্টরে অপারেশন ম্যানেজমেন্টের অনেক ঘাটতি আছে। আশার কথা এই যে বাংলাদেশে বর্তমানে বিভিন্ন মালয়েশিয়ান কোম্পানি যারা বাংলাদেশে কাজ করছে এবং তাদের দেখা দেখি বাংলাদেশি মালিকানা বিভিন্ন প্রতিষ্ঠানে অপারেশনস ম্যানেজমেন্টকে অনেকটুকু ফলো করা হচ্ছে বর্তমানে। এবং আরো আসার খবর যে সরকারও কি করছে, যে তাদের বিভিন্ন যে প্রজেক্টগুলো তারা সরকার নিচ্ছেন সেখানেও অপারেশন ম্যানেজমেন্টের যে টুলস এন্ড টেকনিক্স সেগুলো অনুসরণ করার চেষ্টা করা হচ্ছে। তো এই ছিল আমাদের মূল আলোচনা। আমরা অপারেশন ম্যানেজমেন্ট বাংলাদেশের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো এই ছিল আমাদের মূল আলোচনা। আমরা এক্ষেত্রে যেটা বলি, অপারেশন ম্যানেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ কোর্স। তোমাদের প্রতি আমার পরামর্শ সেটা হচ্ছে আমরা যে লেকচারগুলো দিয়েছি সেই লেকচারগুলো শুনবে, যেহেতু এখানে একটা অবারিত সুযোগ আছে তোমাদের সামনে। তোমরা বারবার শুনতে পারবে, যেটা বুঝবে না সেটা আবার শুনতে পারবে, কখনো কোনো কনফিউশন ভুলে গেলে আবার শুনতে পারবে। তবে আমি একটু দায় স্বীকার করি। প্রথমে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়কে আবারও ধন্যবাদ দিচ্ছি এই কারণে, আমার কাছে আসলে ভালো একটা সুযোগ। এটা করোনা পরিস্থিতি, আমি তো প্রথমেই বলেছি পৃথিবীর প্রত্যেক কিছুরই কিন্তু কোনো না কোনো পজিটিভ সাইড আছে। যে করোনার কারণে আমরা যে আটকে আছি, এটার কারণে এটা একটা ভালো সুযোগ হচ্ছে আমাদের এই যে অনলাইন ক্লাস এর একটা ভালো সুযোগ তৈরি হয়েছে। আর আমার ক্ষেত্রে বলি, এটা আমার একটু জন্য একটা প্রথম সুযোগ যে এভাবে সকল স্টুডেন্টদের সামনে কথা বলতে পারা। তবে যেটা কারণে আসলে যাচ্ছে সেটা হচ্ছে আমার এই প্রথমবারের মতো আমার এই ধরনের ক্লাস রেকর্ডিংস করা বা অনলাইনে আসা। তো এক্ষেত্রে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে আমার অনেক সীমাবদ্ধতা আছে বা সীমাবদ্ধতা ছিল। আমি তারপরেও আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করেছি এইগুলোর সাথে ইকুইপড হতে, এর সাথে সামঞ্জস্যপূর্ণ। তারপরেও হয়তোবা আমার এই কারিগরি অদক্ষতার কারণে আমি ঠিক যেভাবে বুঝাতে চেয়েছিলাম, যেভাবে প্রেজেন্টেশন গুলো দিতে চেয়েছিলাম, অনেক সময় ঠিক সেভাবে দিতে পারিনি। এর জন্য হয়তোবা অনেকগুলো টপিকস মানে আমি যতটুকু ভালোভাবে বুঝাতে চেয়েছিলাম ততটুকু হয়তোবা বুঝাতে পারিনি। তারপর চেষ্টা ছিল। তবে এক্ষেত্রে তোমাদেরকে যেটা বলি সেটা হচ্ছে আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে। এই পুরো কোর্সটা দেওয়ার পর তোমরা যদি মনে করো যে কোনো টপিকস তুমি কম বুঝেছো বা আরো কোনো টপিকস আরেকটু আলোচনা করা দরকার, নির্দেশ দিয়ে আমাকে মেইল করতে পারো। আমি চেষ্টা করব সেগুলো নিয়ে আবার ভিডিও তৈরি করতে। বা যেহেতু এখন ইউটিউব আছে, ভালো একটা সুযোগ আছে তোমাদেরকে রিচ করার বা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য। তবে একটা কথাই বলবো সেটা হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্টটা গুরুত্বপূর্ণ। এটা তোমরা পড়ো, তোমাদের সামনে অবারিত সুযোগ আছে, অনেক কিছু জানার সুযোগ আছে। হ্যাঁ, তোমরা পড়ো। যদি পড়ো, এই অপারেশন ম্যানেজমেন্ট হিসেবে তোমরা তোমাদের ক্যারিয়ারটা অনেক ভালো করতে পারবে এবং তোমাকে দিয়ে আমার দেশ অনেকটুকু এগিয়ে যাবে। সবার প্রতি অনেক অনেক শুভকামনা। আমি চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আর অবশ্যই যেটা বলবো সেটা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে।